এবারের বিশ্বকাপটা অনেক কিছুর জন্যই আলাদা, কিন্তু সবচেয়ে বেশি যে কারণে আলাদা আমার কাছে মনে হয়েছে এবারের বিশ্বকাপটা টোটালি আনপ্রেডিক্টেবল। অর্থাৎ গতদিনও আমরা ডিবক্সে কিন্তু আলোচনা করছিলাম যে কিভাবে আসলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারে ব্রাজিল এবং কত গোলের ব্যবধানে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। অথচ আমরা হয়তো চিন্তাও করিনি যে রাউন্ড অফ 16-এ এত বড় একটা আপসেট ম্যাচ বিশ্ববাসী দেখবে। এবং যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, তাহলে বাংলাদেশে ব্রাজিলের অসংখ্য ফ্যান যারা সবাই আসলে একটা মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে কালকে রাত থেকে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে। এবং আজকে যে গুরুত্বপূর্ণ ম্যাচটি রয়েছে সেটি পর্তুগালের সঙ্গে স্পেনের, এবং তার পরপরই কিন্তু আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখবো, অর্থাৎ ব্রাজিল পর্তুগাল। এই দুটি ফ্যান বেস কিন্তু কোনো না কোনোভাবে কানেক্টেড। তাদের সঙ্গে পরপর 2 রাতের এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আসলে তারা কিভাবে ডিল করছেন, কিভাবে দেখছেন এবং বিশেষজ্ঞরা কি বলছেন, আজকের ম্যাচের প্রেডিকশন আদৌ আমরা করতে পারবো কিনা, সে সব কিছু নিয়েই কথা হবে আমাদের আজকের আয়োজনে। ওয়েলকাম টু ডি বক্স। মাহা রয়েছে সাথে এবং এই মুহূর্তে লাইভ রয়েছে সৌম্য টিভির পর্দায়। আমার সঙ্গে রয়েছেন আমার আজকের অতিথি নুরুজ্জামান নয়ন, গোলরক্ষক, কোচ, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ওয়েলকাম, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত, যেমনটা বলছিলাম আসলে যে বেশ আপসেট আসলে ঘটেছে এবং এইরকম একটি ম্যাচের জন্য হয়তো বা আমরা আশা করিনি, বা যেহেতু আমি বলছি যে ব্রাজিলের ফ্যানের সংখ্যা একটু বেশি এবং বিশ্বব্যাপী যদি আমি চিন্তা করি 5 বারের চ্যাম্পিয়ন, সুতরাং নরওয়ের সাথে ব্রাজিলকেই আমরা এগিয়ে রেখেছি সব সময়। সেখানে রাউন্ড অফ 16-এ এই যে বিদায়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, রাউন্ড অফ 16 হচ্ছে এনিবডিজ ম্যাচ এবং যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে জিতার জয়লাভ করার জন্য। আমরা যদি গত ম্যাচটা দেখি ব্রাজিল এবং নরওয়ে কিন্তু 4 গোল হজম করেছিল আপনার ফ্রান্সের সাথে, 4-1 ছিল। সো এইটা দেখে অনেক হয়তো ভাবছিল যে এই ম্যাচটা হয়তো বা সহজ হবে, কিন্তু আমরা যেটা দেখেছি ব্রাজিলের সাথে অন্যরকম এক নরওয়ে দেখেছি। সেখানে কি না ছিল, সেখানে ব্রাজিলের সাথে নরওয়ে হাই প্রেসিং ফুটবল খেলেছে, কাউন্টার প্রেস করেছে এবং তার ডুয়েলসে অলমোস্ট খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বাট আপনি যদি দেখেন এই ম্যাচটা প্রথমার্ধে একরকম ছিল, দ্বিতীয়ার্ধের সিনারিও অন্যরকম ছিল। প্রথমার্ধে চেষ্টা করেছে ব্রাজিল খেলাটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি যেটা দেখছি প্রথম থেকেই ব্রাজিলের যে তাদের মিডফিল্ডটা একটু কন্ট্রোলের বাইরে, তাদের মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারছে না এবং তাদের যে ডিফেন্ডিং ট্রানজিশন সেইখানেও কিন্তু মিডফিল্ডের যে অ্যাভেলেবিলিটি থাকার কথা সেখানেও কিন্তু ঠিকভাবে জয়েন করতে পারছে না। তো এইগুলো যদি টেকটিক্যাল দিক থেকে চিন্তা করি, সেই জায়গা থেকে কিন্তু ব্রাজিল কিছুটা হলেও পিছিয়ে ছিল। এবং এখানে সবচেয়ে যে বড় তারকা হাল্যান্ড, তো হাল্যান্ডের যে একটা কি বলবো যে এটা নৈপুণ্য কালকে দেখলাম, এটা আসলে আনবিলিভেবল। এবং আমরা কিন্তু প্রি ম্যাচেই আলোচনা করছিলাম যে হাল্যান্ডকে আটকানো কতটা সহজ হবে ব্রাজিলের জন্য, সেটা একটা বড় প্রশ্ন। আমরা আটকাতে আদৌ পারবো কিনা, এবং হাল্যান্ডকেই আসলে আটকানো যায়নি, সেই কিন্তু নরওয়েকে এগিয়ে নিয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। একটি বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, অনেক বেশি সমালোচনা হচ্ছে যে কেন পেনাল্টিটা ব্রাজিল একটু সেফ সাইডে খেললো না, কেন পেনাল্টিটা ব্রুনোকে দিয়ে দেওয়ানো হলো। এটা নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা? ভিনি কেন দিলেন না? দেখেন, এটা একজন কোচ যখন কাজ করেন একটা টিম নিয়ে, তখন আগে থেকে ডিসাইড করা হয় যে পেনাল্টি কে মারবে। যদি সেটা চিন্তা করি, সেই হিসাবে ব্রুনো, কোচ যেটা বলছিলেন যে ব্রুনো সেই সময় সবচেয়ে ভালো খেলছিল, যার কারণে তার উপরেই ভরসাটা ছিল, কিন্তু অন্য কাউকে দিয়ে হয়তো মারা যেতে পারতো। কিন্তু কোচ যেটা বলছেন যে আরও যে তাদের প্ল্যান ছিল, প্রথম প্ল্যান বা সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, তারা কিন্তু তখন মাঠে প্রেজেন্স ছিল না। সো নেইমার বলছিল যে সবচেয়ে বেটার পেনাল্টি টেকার, কিন্তু সেই সময় কিন্তু নেইমার ছিল না। এবং আপনি দেখেন নেইমার যখন পেনাল্টি নেয় তখন খুব সে নির্ভর ছিল এবং খুবই কনফিডেন্ট ছিল। হ্যাঁ, একদম, সেটা তো লাস্ট মোমেন্টে মাত্র কয়েক মিনিট বাকি ছিল না, সেইটাই আমরা দেখতে পাচ্ছি যে নেইমার পেনাল্টিতে সে কত কনফিডেন্ট ছিল। সো আনফরচুনেটলি তখন নেইমার ছিল না, যার কারণে কোচ তাকেই চুজ করতে বাধ্য করেছে, যেহেতু কোচ যেটা বলছে যে তখন মাঠের পারফরমেন্সে সে এগিয়ে ছিল। তো এখন যেটা বিষয় হচ্ছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসির মতো প্লেয়ারও কিন্তু পেনাল্টি মিস করে, কারণ এখানে প্রচুর চাপ থাকে, দেশের সমস্ত দর্শকের চাপ থাকে, পুরা পৃথিবীব্যাপী একটা ফ্যান বেজের চাপ থাকে। এই চাপটা মনে হয় ব্রুনো নিতে পারেনি, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এই প্রেশারের কারণে এরকম একটা আসলে মিস্টেক হয়ে গেছে, এবং যেই মিস্টেকটা খেসারত দিতে হয়েছে পুরো ব্রাজিল টিমকে, আসলে তাদের রাউন্ড অফ 16 থেকে বাদ পড়তে হয়েছে। হাল্যান্ডের পারফরমেন্সকে আপনি কি বলবেন? দেখেন, ব্রাজিল চেষ্টা করেছে প্রথম থেকেই হাল্যান্ডকে টাইট মার্কিংয়ে রাখতে, এবং আমি মনে করি যে 90% তারা সাকসেসফুল। এবং হাল্যান্ড দেখেন, আপনি খুব বেশি কিন্তু চান্স পায়নি সে,
এবং হালেন এমন একটা স্ট্রাইকার, আপনি যদি তাকে 3 থেকে 4টা চান্স দেন সে কিন্তু 1টা-2টা গোল করে ফেলবে। এবং কালকে সেটাই দেখলাম যে হাল্যান্ডের তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স দিয়ে সে কিন্তু 2টা গোল আদায় করেছে এবং সে খেলাটাকে এনজয় করছিল, সে হাসছিল। এবং আপনি দেখেন পুরো 90 মিনিট কিন্তু অনেক কনফিডেন্ট ছিল এবং সেকেন্ড গোল করার পরও মনে হচ্ছিল যে আরো যদি সুযোগ পায় তাহলে সে আরো গোল করবে এবং সে সবসময় গোলের জন্য হাংরি ছিল। একদম হাল্যান্ডকে নিয়ে আসলে আমার আরো কথা বলার আছে। এই মুহূর্তে পর্তুগালের লিসবন থেকে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন তরিকুল হাসান আশিক। দেখি পর্তুগালের কি অবস্থা। আজকে পর্তুগালের খেলা রয়েছে স্পেনের সঙ্গে, যেই ম্যাচটি নিয়ে আসলে অনেক বেশি এক্সাইটেড আমরা সবাই। আশিক, আশা করি শুনতে পাচ্ছেন। অপেক্ষা যেন আর তর সইছে না লাখো কোটি পর্তুগিজ সমর্থকদের। ম্যাচ শুরুর বেশ খানিকটা সময় এখনো বাকি রয়েছে। আমরা দেখেছি যে সারা দিনই পর্তুগালের সর্বক্ষেত্রে একরকম স্থবিরতা ছিল আজকের এই ম্যাচকে ঘিরে। এমনিতেই পর্তুগাল স্পেনের ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ বা উৎসাহ উদ্দীপনা যেটি বলি না কেন সবসময় সেটি অনেক বেশি হয়ে থাকে। আর সেটি যখন বিশ্বকাপের ম্যাচ তাহলে তো কথাই নেই। আমরা দেখেছি যে আজকের এই ম্যাচকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে পর্তুগালের লাখো কোটি সমর্থকদের মধ্যে। তারা কিন্তু আজকে সারাদিন আমরা দেখেছি যে সব কর্মস্থলে কাজ আগে গুটিয়ে নিয়ে তারা এরই মধ্যে অপেক্ষা করছেন ম্যাচটি উপভোগ করার প্রিয়জনদের সাথে নিয়ে। শহরের বিভিন্ন জায়গায়, আমরা যদি লিসবনের কথা বলি, শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন পর্তুগালের সমর্থকরা। আমরা জানি যে অসংখ্য পর্তুগিজ সমর্থক আজকে ডালাসের মাঠেও রয়েছে পর্তুগাল তাদের প্রিয় দলকে সমর্থন করার জন্য। তারা বিশ্বাস করে এই মুহূর্তে বা এই বিশ্বকাপে যে দলটি নিয়ে পর্তুগাল গিয়েছে তাদের বিশ্বকাপ জয়ের পূর্ণ সক্ষমতা রয়েছে এবং তারা যদি তাদের সেরা খেলাটা উপহার দিতে পারে তাহলে এবার আজকে স্পেনকে হারানো খুব বেশি কঠিন কিছু হবে না। যদিও স্পেন বেশ কয়েকটি ম্যাচ এবং একটি লম্বা সময় অপরাজিত রয়েছে। আমরা দেখেছি যে পর্তুগালও কিন্তু এই বিশ্বকাপে হারেনি এখনো কোনো একটা ম্যাচ। পর্তুগালের লাখো কোটি সমর্থকদের প্রত্যাশা আজকে রোনালদোর সতীর্থরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আগে পরে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা ছিল যে ব্রুনো ফার্নান্দেজরা রোনালদোকে যথেষ্ট সমীহ করছেন না। অন্যান্য বড় দলগুলিতে আমরা দেখেছি যেরকম নরওয়ের হাল্যান্ডকে যেরকম তার সতীর্থরা সহযোগিতা করেছে, মেসিকে যেরকম করে থাকে, কিন্তু পর্তুগালের ক্ষেত্রে যদি অনেক তারকা রয়েছে পর্তুগাল দলে, আমরা যদি বলি ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনা, রাফায়েল লিয়াও, নুনো মেন্ডিস বা জোয়াও ফেলিক্সের মতো তারকারা সবাই কিন্তু আসলে আজকে তাদের সেরা খেলাটা উপহার দেওয়ার অপেক্ষা করছে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে পর্তুগাল আজকে তাদের পূর্ণ সক্ষমতা প্রদর্শন করবে এবং লাখো কোটি পর্তুগিজ সমর্থকদের প্রত্যাশা তারা তাদের সেরা খেলাটা উপহার দিয়ে তারা কিন্তু জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে। এর বাইরে আমরা যদি বলি যে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ইতিহাস স্পেনের বিপক্ষে সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক বলা যায়। কারণ 2018-র এই ম্যাচটির কথা বারবার তুলে আসে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো হ্যাট্রিক পেয়েছিলেন এবং এই স্পেনের বিপক্ষেই সেই ক্রিস্টিয়ানো রোনালদো যদি আজকে কিঞ্চিত সময়ের জন্য জ্বলে উঠতে পারেন তাহলে পর্তুগিজরা বিশ্বাস করে যে আজকে স্পেনকে হারানো খুব সহজই হবে বলা যায়। তো ম্যাচের আগে এই মুহূর্তে আমরা যদি বলি যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে পর্তুগিজরা অপেক্ষা করছে। এই ছিল আসলে ম্যাচের আগে সব শেষ। জি, ধন্যবাদ তরিকুল হাসান আশিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ কিন্তু আসলে শুনছিলাম যে পর্তুগালের ম্যাচের আগের প্রিপারেশনগুলো কেমন বা কি আশা করছেন তারা। আপনার কাছ থেকে একই প্রশ্ন আমার, যে কি মনে হচ্ছে আরও একটা আপসেট ম্যাচ কি বিশ্ব দেখবে নাকি কোনোভাবে পর্তুগালে জ্বলে ওঠার সম্ভাবনা অনেক বেশি রয়েছে? দেখেন, পর্তুগাল লাস্ট ম্যাচটা কিন্তু হয়তো জিতেছে কিন্তু খুব বেশি মানে মাঠের পারফরমেন্স করে জিতে নেই। তো ফুটবলে একটা কালচার আছে, আপনি যখন একটা বাজে সময় যাবে বা খুব বেশি ভালো খেলবেন না তখন কিন্তু পুরো টিম কিন্তু আন্ডার প্রেশারে থাকে, স্পেশালি কোচিং স্টাফ। সো এইটা বলবো যে পর্তুগালের জন্য একটা প্লাস পয়েন্ট যে গত ম্যাচটা তারা খুব বেশি ভালো খেলেন নাই, যদিও তারা জয়লাভ করেছেন। সো এইটা হতে পারে যে তাদের একটা প্লাস পয়েন্ট। অপরদিকে আমি স্পেনকে একটু এগিয়ে রাখবো, কারণ স্পেন প্রথম ম্যাচে কাপ ভার্দের সাথে ড্র করে একটা কি বলবো একটা আপসেটের জন্ম নিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে যে তারা আরও 3টা ম্যাচ খেলেছে সেখানে মোটামুটি তারা পারফরমেন্স কি বলবো গ্রাফটা অনেক উপরের দিকে ছিল এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট গোলকিপার থেকে আরম্ভ করে ডিফেন্স, মিডফিল্ড বা অ্যাটাকিং যারা প্লেয়ার আছে সবাই মনে করি যে তারা একটা টিম হিসেবে খেলেছে। এবং আপনি জানেন যে তাদের গোলকিপার সিমন 519 মিনিট সে কোনো গোল খায়নি, যেটা বিশ্বকাপের ইতিহাসের একটা রেকর্ড। সুতরাং একটা গোলকিপার যখন এরকম একটা কনফিডেন্ট দেয় পুরো টিমকে তখন পুরো টিম কিন্তু উজ্জীবিত হয় এবং সেটা কিন্তু মাঠের প্রতিফলন আমরা দেখতে পাই।
তবে আমি যেটা প্রথমে বলছিলাম, যদি ক্রিশ্চিয়ানো রোনালদো আবার এই 41 বছর বয়সে জ্বলে উঠতে পারেন, এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একজন প্লেয়ার যেটা কিনা সে 10% পসিবল গোলকে সে 100% করতে 100% পারে, করে ফেলতে So, পারেন। সেই আশায় আমরা ব্যক্ত সেই করছি, আশায় এবং আসলে। সেইটা যদি করতে পারে সেই ক্ষেত্রে আমি মনে করি যে পর্তুগালের একটা সম্ভাবনা একটা থাকবে। সম্ভাবনা এখনো রয়েছে। তো তারপরেও কিন্তু স্পেনকে গোল দেয়া পর্তুগালের জন্য একটু বেশ টাফ হয়ে যাবে, আপনি যেহেতু তাদের কিপিং নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। পরপর এতগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আসলে কোনটা রেখে কোনটা নিয়ে আলোচনা করব সেটাই এখন আমাদের জন্য একটা মুশকিল হয়ে গেছে। ফ্যানদের কথা যদি বলি তাহলে তারাও একটা মানসিক প্রেশারের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। যদি ব্রাজিলের আপসেটের কথা বলি তাহলে সেটা নিয়ে বারবারই চলে আসে প্রসঙ্গটা, কারণ বাংলাদেশের যারা ফ্যান রয়েছেন সবচেয়ে বেশি ফ্যান বোধহয় ব্রাজিল এবং আর্জেন্টিনার। এই হারটা বিশ্বকাপের আনন্দকে খানিকটা ম্লান করে দিল কিনা? না, দেখেন পুরা বিশ্বই কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা দুভাগে বিভক্ত। হয়তোবা আর্জেন্টিনা বা ব্রাজিল একদম এক্স্যাক্টলি সমান না হতে পারে, কিন্তু আমাদের বেশি দেশে হবে হয়তোবা। এবং আমাদের দেশের উন্মাদনা আমার কাছে মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনাকেও ছাড়িয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে। এবং আমাদের চায়ের আড্ডা থেকে আরম্ভ করে ফ্যামিলি মিটিং থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলছি, এবং স্বামী স্ত্রী থেকে আরম্ভ করে ভাই বোনের মধ্যে কিন্তু এটা নিয়ে এই খুনসুটিটা অনেক চলতে বিরোধিতা থাকে। রয়েছে। তো যাই হোক, আমরা আসলে যেহেতু ব্রাজিলে একটা বড় সমর্থন আমাদের দেশে, এবং আপনি দেখুন সমস্ত গণমাধ্যম ব্রাজিল হারার পরে তারা আমি অনেকে দেখেছি যে তারা ট্রলের শিকার হচ্ছেন, অনেকে ব্লক করে দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, অনেকে কান্না করছেন, অনেকে ইন্টারভিউ দিতে চাচ্ছেন না টিভির সামনে। সো এটা একটা হতাশার প্রতিচ্ছবি। তবে আমার কাছে মনে হয় ফুটবল আনন্দের খেলা, এখানে জয় পরাজয় থাকবে। সো জয় পরাজয় আমাদের স্বাভাবিকভাবে নিতে হবে, এবং সামনের যে দিনগুলো আছে সেই আশায় আমাদের থাকতে হবে। না, একদমই এই বিষয়ে আমি একেবারেই আপনার সঙ্গে একমত। আসলে খুনসুটি মজা এটা একটা পর্যায় পর্যন্ত থাকাটাই আমার মনে হয় ভালো। বিশ্বকাপের এই সময়টা সবাই মিলে আনন্দ করছি, একটু টন্ট করছি কেউ কাউকে, সেটা ঠিক আছে, কিন্তু সেটা যদি অতিমাত্রায় হয়ে যায় তাহলে এটা ভীষণ দুঃখজনক। আর হার জিত থাকবে, কেউ একজন বাদ পড়বেন, কেউ একজন পরের রাউন্ডে যাবেন, এটাই স্বাভাবিক। আরও একটি ম্যাচের কথা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে, সেটি ইউএসের সঙ্গে বেলজিয়ামের যে ম্যাচটি আজকে ভোরবেলায় অনুষ্ঠিত হবে। ইউএসের পারফরমেন্স সবসময় আমরা দেখেছি এবার বিশ্বকাপের শুরু থেকেই যে ভালোর দিকে যাচ্ছে, তারা কিন্তু তাদের ডিমোশনটা আমাদেরকে খুব বেশি দেখাননি। সো এই যে ভালো পারফরমেন্স এবং সেই সঙ্গে বেলজিয়ামের মতো একটা দল, তারা একসাথে মুখোমুখি হচ্ছেন, আমার মনে হয় ফাইটটা এখানে বেশ সমানে সমানে হবে। আপনার কি ধারণা? আমার কাছে মনে হয় যে আপনি যদি ইউএসের সবগুলো ম্যাচ দেখেন, ইউএসের কিন্তু সব ম্যাচই মোটামুটি ভালো করেছে, কোনো ম্যাচে খারাপ করেছে এটা বলা যাবে না। এবং ইউএসের স্টাইল অফ প্লে দেখেন, তারা কিন্তু ওয়ান টাচ টু টাচ ফুটবল খেলে, স্পেশালি তারা অ্যাটাকিং থার্ডে প্রচুর ফাস্ট ফুটবল খেলে। এবং তারা যেহেতু স্বাগতিকদের একটা অন্যরকম কি বলবো কনফিডেন্স থাকে, এবং তাদের মাঠের একটা প্রভাব থাকে, যেহেতু দর্শকের একটা সাপোর্ট থাকে। সো মেন্টালি তারা কিন্তু আমি বলবো অন্য যে প্রতিপক্ষ থাকে তাদের কাছ থেকে একটু এগিয়ে থাকে, তারা দৃঢ় থাকেন সবসময়। এবং যেটা বলছিলাম যে আপনার ইয়ের সাথে খেলা, বেলজিয়ামের সাথে খেলা, বেলজিয়াম এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে বেলজিয়ামের এভারেজ এজ যদি আপনি দেখেন, একটু বলবো যে একটু বয়স বেশি প্লেয়ারদের, তাদের যে স্টার প্লেয়ার আছে লুকাকু, তার কিন্তু সেই টপ ফর্মে কিন্তু নাই। ডি ব্রুইনা আমরা ইংলিশ প্রিমিয়ার লিগে যেটা দেখেছি, তার অবস্থান কিন্তু সেটা নেই। সো আমার কাছে মনে হয় যে এটা নকআউট খেলা যদিও, তারপরে আমি মনে করি সবকিছু বিচার বিশ্লেষণ এবং সাম্প্রতিক পারফরমেন্স হিসাব করে আমি ইউএসএ কে একটু এগিয়ে রাখবো। ইউএসএ এগিয়ে রাখছেন। অভিজ্ঞতার দিক থেকে কিন্তু আমরা বেলজিয়ামের অভিজ্ঞতাই আসলে বেশি বলবো এই ক্ষেত্রে, কারণ এক্সপেরিয়েন্স অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু বর্তমান যে লেটেস্ট ফুটবল এখানে অনেক বেশি ওয়ান টাচ টু টাচ এবং অনেক বেশি ইন্টেন্স থাকে, অনেক বেশি ফিজিক্যাল, যেটা আমরা নরওয়ে ব্রাজিলের খেলা দেখেছি। হ্যাঁ, অনেক বেশি ফিজিক্যাল। সো এখানে একটা কিন্তু ফিটনেস বা কি বলবেন এন্ডুরেন্স, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদিও ফুটবল ব্রেইনের খেলা, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে সেই ধরনের ফিটনেস লেভেল থাকতে হবে, কারণ এইসব হাই ইন্টেন্স ম্যাচ আপনাকে ফেস করার জন্য। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় ফিটনেসের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে ইউএসএ। আচ্ছা, এবং যদি কোয়ার্টার ফাইনালে ইউএসএ আসলে জায়গা করে নেয়, জয় নিশ্চিত করে, আমার মনে হয় এটা আরও একটা মাইল ফলক হতে যাচ্ছে ইউএসএর জন্য, কারণ এর আগে কখনো ইউএসএর এত ভালো পারফরমেন্স বা এত দূর পর্যন্ত যাওয়া আমরা খুব বেশি লক্ষ্য করিনি। সুতরাং ঘরের মাঠে খেলার আসলে আলাদা একটা সুবিধা তো আছেই, এখানে ফ্যানরা চিয়ার করছে যখন গ্যালারি থেকে, এটা আলাদা একটা শক্তি দেয়। কনফিডেন্সের কথা বলছিলাম আমরা, কনফিডেন্স আসলে
অন্য টিমের প্লেয়াররা কতটা কনফিডেন্ট সেটা আসলে আমার টিমকে কতটা প্রভাবিত করতে পারবে, কোচ হিসেবে এটা আসলে আপনার কাছে আমার প্রশ্ন। যেমন গতকালকের ম্যাচের রেফারেন্সটা আমি টানতে চাই, ব্রাজিলের সঙ্গে নরওয়ে, যখন হালান্ড বা অন্যান্য স্বাগতিকরা আসলে খুব কনফিডেন্টের সঙ্গে হেসে হেসে খেলছিলেন, তখন এটা ব্রাজিলকে মানসিকভাবে কোনোভাবে প্রেশার দিচ্ছিল কিনা? না দেখেন, প্রত্যেকটা টিমের কিন্তু আলাদা ফিলোসফি থাকবে এবং গেম প্ল্যান কিন্তু আলাদা। সো ব্রাজিলের কথা যদি আমি বলি নরওয়ের সাথে, ব্রাজিলের যে নরওয়ের প্লেয়াররা তাদের যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু ভেরি অ্যাগ্রেসিভ, এবং তারা কিন্তু দেখেই মনে হচ্ছিল যে তারা জয় করার জন্য মাঠে নেমেছে। কিন্তু অপরপক্ষে ব্রাজিলের খেলা যদি আমরা দেখি, তাদেরকে একটু কনফিডেন্সের অভাব মনে হয়েছে, এবং তাদের যে অ্যাটিটিউড ছিল সেটা কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ ছিল না। সেইটারই কিন্তু আমরা বহিঃপ্রকাশ দেখলাম খেলার মধ্যে। এবং ব্রাজিল 1 গোলে যখন হারতেছিল তখন ব্রাজিলের খেলায় দেখে মনে হয় না এই যে তারা অল আউট ফুটবল খেলেছে এবং দে আর হাংরি ফর দ্য গোলস। সো বাট হাল্যান্ডের দিকে যদি আমরা দেখাই, হাল্যান্ডের প্রত্যেকটা মানে স্পেশালি প্রথম গোল দেওয়ার পরও সে হাসছিল, এনজয় করছিল, এবং দ্বিতীয় গোল দেওয়ার পরেও আমার কাছে 2-3 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে এটা কি, ওর অ্যাটিটিউড দেখে আমার কাছে মনে হচ্ছিল এটা কি গোল নাকি অফসাইড নাকি ফাউল বা অন্য কিছু হয়েছে। আমি কিন্তু 3 সেকেন্ড বা 2-3 সেকেন্ড পরে বুঝতে পেরেছি যে সে গোল দিয়েছে। তার কোনো উল্লাসই ছিল না। তার মানে কি, সে যদি আরো সময় পেত তাহলে সে গোলের জন্য আবার মরিয়া হয়ে থাকতো, আরো মরিয়া হয়ে থাকতো। এবং এই যে গোলের হাঙ্গারটা অনেক বেশি আমার মনে হয় ওনাদেরকে সাপোর্টটা করেছে বা ওনাদের কনফিডেন্টটাকে আরো বাড়িয়ে দিয়েছে। নরওয়ে ব্রাজিলের ম্যাচ তো আসলে অতীত হয়ে গেছে, নরওয়ে চলে গেছে কোয়ার্টার ফাইনালে। কি মনে হচ্ছে নরওয়ে কি কোয়ার্টার ফাইনালে আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে কিনা? নরওয়ে যে ফুটবল দেখিয়েছে আমি আশাবাদী যে নরওয়েকে হারানো অনেক বেশি টাফ, স্পেশালি ব্রাজিলের সাথে যে তারা টেকটিসে খেলেছে বা যে তাদের যে মাঠের প্রেজেন্স পারফরমেন্স ছিল সেটা যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে নরওয়ে যে কোনো টিমের জন্য ভয়ঙ্কর হতে পারে। ওকে, পর্তুগাল স্পেন নিয়ে আসলে এবারে একটা প্রেডিকশনের সময় তো আসলে হয়েছে। পর্তুগাল স্পেনের মধ্যে একটা ফাইট হবে, আপনি কিন্তু নিজেও বলছিলেন যে আসলে এখানে বেশ আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, পর্তুগাল জ্বলে উঠতেও পারে আবার না উঠতে পারে, স্পেনকে আবার কিছুটা এগিয়ে রাখা যায়। সেক্ষেত্রে কোন কোন বিষয়ে স্পেনকে আরও এগিয়ে রাখবে বা পর্তুগালকে দমিয়ে দিতে পারে, কোন কোন বিষয়? সো আমার কাছে মনে হয় যে পর্তুগালের চেয়ে আমি প্রথমে যদি বলি স্পেনের কথা, স্পেনের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের মিডফিল্ড, এবং তাদের মিডফিল্ডে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি আলোচনার আগেও যেটা বলেছিলাম, তাদের গোলকিপার সিমন এবং তার ডিফেন্ডিং ডেফিনেটলি তারা ভালো করছে, যেহেতু তারা এই পর্যন্ত কোনো গোল কনসিড করে নেই। সো এই দিক থেকে আমি এগিয়ে রাখবো আপনার স্পেনকে। আর একটা নাম তো এখানে আসলে মেনশন করতে হয়, স্টার প্লেয়াররা ডেফিনেটলি ফ্যাক্ট, আসলে লামিন ইয়ামাল একদম একদম স্টার প্লেয়াররা ফ্যাক্ট, এবং শুধুমাত্র স্টার প্লেয়াররাই এগিয়ে নিতে পারে দলকে বিষয়টা এমন না, কিন্তু ফ্যাক্ট ক্রিয়েট করে। সেখানে তো ইয়ামালকেও আমরা আসলে পিছিয়ে রাখতে পারি না, তিনিও একটা বড় ভূমিকা পালন করবেন ডেফিনেটলি। না, ইয়ামাল তো আপনি দেখেন, ইয়ামাল যতক্ষণ প্রত্যেকটা ম্যাচ হয়তো বা 90 মিনিট খেলতে পারেনি, প্রথম দিকে কিছুটা আনফিট ছিল, কিন্তু ইয়ামাল যতক্ষণ মাঠে থাকে ততক্ষণই মনে হয় হয়তো বা সে গোল করবে, না হলে সে অ্যাসিস্ট করবে। এবং ইয়ামালের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে সে ইনভার্টেড সে উইঙ্গার, তার মানে হচ্ছে সে অলওয়েজ আউট থেকে ইনসাইডে ঢুকে। এটার সুবিধা হচ্ছে যে ইনসাইডে ঢুকলে সে একটা ফাইনাল পাসও দিতে পারে গোল করার জন্য অন্যকে, এবং সে নিজেও গোল করতে পারে। বাট যারা উইং প্লেয়ার, উইং থেকে একটা ক্রস করে। সো আমি বলবো যে সে যেহেতু ইনভার্টেড প্লেয়ার, সে কিন্তু আরও ডেঞ্জারাস। এবং আপনি জানেন যে সে ন্যাচারালি আউটসাইড থেকে ইনসাইডে ঢুকে, এবং তার বাম পায়ের যে দুর্দান্ত জাদু সেটা কিন্তু আমরা ক্লাব লেভেলে অনেকবার দেখেছি। সুতরাং সে কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারে, যে কোনো সময় জ্বলে উঠতে পারেন, এবং স্পেনের সব ধরনের শক্তি আছে জ্বলে ওঠার মতো। সেখানে পর্তুগালকে নিয়ে একটু আসলে চিন্তার বিষয় আছে কিনা এখনো পর্যন্ত? পর্তুগালকে নিয়ে আমি একটু কনফিউজড, কারণ আমি যেটা বলছিলাম যে তাদের যে এভারেজ পারফরমেন্স সেটা আমি খুব বেশি খুশি না, স্পেশালি তাদের মিডফিল্ড। শুরু থেকে যদি আমরা বলি, মিডফিল্ডকে নিউক্লিয়াস বলা হয় ফুটবলে। সো মিডফিল্ড যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি পুরো ম্যাচ কন্ট্রোল করতে পারেন, কারণ মিডফিল্ড হচ্ছে বোথ সাইড, তারা ডিফেন্সকে যেরকম হেল্প করে এবং গোল করার ক্ষেত্রেও তারা হেল্প করে। সুতরাং আমি এই মিডফিল্ড আমি খুব বেশি বলবো বেটার পারফরমেন্স দেখি নাই সাম্প্রতিক যে তারা ম্যাচ খেলেছে। বাট আমি যেটা সবসময় বলি যে এটাই পার্টিকুলার ডের খেলা, এবং তাদের যে কোচের প্ল্যান থাকবে এবং যে গেম প্ল্যান থাকবে সেই অনুযায়ী তারা এক্সিকিউট করতে পারে, তাহলে যে কোনো সময় যে কোনো টিম জ্বলে উঠতে পারে। ছোট্ট করে প্রেডিকশনের সময় এসে আমরা তারপরেও গোলের প্রেডিকশনটা আসলে করতে চাই, আনপ্রেডিক্টেবল হওয়ার সত্ত্বেও। পর্তুগাল ভার্সেস স্পেন,
নকআউট পর্বে আসলে প্রেডিকশন করা একটু ডিফিকাল্ট, কারণ যেহেতু ড্র হলে এক্সট্রা টাইম দেন পেনাল্টি শুট আউট। সেক্ষেত্রে আমি প্রথম যেটা জানতে চাচ্ছেন যে পর্তুগাল এবং স্পেনের মধ্যে স্পেন, গোলের ব্যবধানটা আমি কেমন একটু হতে পারে? স্পেনকে একটু আগিয়ে রাখবো। Okay. স্পেন 2 পর্তুগাল 1, 2-1 বেলজিয়াম ইউএসএ সেম 2-1, সেম 2-1 কাদেরকে এগিয়ে রাখছেন? ইউএসএ কে। ইউএসএ কে এগিয়ে রাখছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক এতক্ষণ উপভোগ করছিলেন সময় টিভির পর্দায় ডি বক্স। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপ দেখুন সময় টিভির সাথে।